নজর রাখতেই হচ্ছে নিউ টাউনে এসে বাংলাদেশের এমপি খুনের ঘটনা, আর সেই আপডেটেই নজর রাখবো কারণ দেহ লোপাটেও চরম নৃশংসতা। প্রথমে শ্বাসরোধ করে খুন সাংসদকে, পুরো দেহের চামড়া ছাড়ানো হয়, তারপর টুকরো টুকরো করে কাটা হয়েছে। একের পর এক আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরছি, আর চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। অনুপ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অনুপ, দেহ লোপাটের ক্ষেত্রেও চরম নৃশংসতা, এখনো পর্যন্ত চাঞ্চল্যকর তথ্য একের পর এক হাতে এসছে, আর এই ক্ষেত্রেও বাংলাদেশের সাংসদ খুনের ঘটনা কিন্তু একেবারে চাঞ্চল্যকর তথ্য। নৃশংসভাবে কিন্তু খুন করা হয়েছে এবং নৃশংসতা কিন্তু একেবারে যে তথ্য সামনে আসছে সেটা কিন্তু স্পষ্ট হচ্ছে। তার কারণ যখন একেবারে সাংসদকে শ্বাসরোধ করে খুন করা হয়, তার পরবর্তী ক্ষেত্রে দেহের প্রথমে কিন্তু চামড়া ছাড়িয়ে ফেলা হয় এবং তার পরবর্তী ক্ষেত্রে দেহ একাধিক টুকরো করা হয় এবং সেই দেহ টুকরো করার পরে যে প্লাস্টিকের মধ্যে দেহ টুকরো ভরা হয়, সেক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যায় যাতে কোনোভাবে কোনো সন্দেহ না রাস্তা যদি কেউ ধরতে পারে, সেক্ষেত্রে কিন্তু হলুদ মাখানো হয় বলে এমনই কিন্তু চাঞ্চল্যকর তথ্য ইতিমধ্যেই জিহাদকে জিজ্ঞাসাবাদ করে সিআইডি হাতে উঠে এসেছে। তার কারণ যখন সাংসদ 13 তারিখে খুন করা হয়েছিল, তাকে পরিকল্পিতভাবে এই খুনের ঘটনার পরবর্তীতেই কিন্তু 14 তারিখে তারা যখন বেরিয়ে যায়, তার আগের রাতেই কিন্তু এই গোটা খুনের পরে যে নৃশংসভাবে যে খুন করা হয়েছিল সেটা কিন্তু একেবারে 13 তারিখ রাতেই হয়েছিল এবং সেখানে কিন্তু একেবারে লক্ষ্য করা যায় যে প্রথমে যখন শ্বাসরোধ করে সাংসদকে খুন করা হয়, তার পরবর্তী ক্ষেত্রে একেবারে দেহ থেকে চামড়া ছাড়িয়ে ফেলা হয়, তারপরে যে কসাই নিয়োগ করা হয়েছিল। ঠিক এই জায়গাতেই অনুপ আমি তোমার কাছে এই প্রশ্নটা রাখতে চাইবো, কারণ এই যে চামড়া ছাড়ানো, এই চামড়া ছাড়ানোর জন্যও কসাইকে নিয়ে আসা হয়েছিল। 2 মাস আগে থেকেই এই কসাইকে ঠিক করা হয়। বাংলাদেশের সাংসদ যে খুনের ঘটনা, সেই খুনের ঘটনা কিন্তু 2 মাস আগে থেকে পরিকল্পনা করা হয়েছিল। তার আগে কিন্তু 2 মাস আগে সেই জন্য বাংলাদেশের খুলনা থেকে মূলত এই কসাই অর্থাৎ জাহিদকে কিন্তু একেবারে নিয়ে আসা হয়েছিল এবং নিয়ে এসে একেবারে কলকাতায় তিনি ছিলেন এবং যখন 30 এপ্রিল তারা কলকাতায় আসে প্রত্যেকে, তারপরে যে হোটেলে তারা বৈঠক করে, সেখানে কিন্তু একেবারে কিভাবে খুন করা হবে, কিভাবে দেহ লোপাট করা হবে এবং দেহ যে টুকরো করা হবে, দেহ থেকে চামড়া ছাড়িয়ে ফেলা হবে, হলুদ মাখানো থেকে শুরু করে এই প্রত্যেকটি পরিকল্পনা করা হয়েছিল। সেই কারণে 2 মাস আগে খুলনা থেকে মূলত কিন্তু এই কসাইকে নিয়ে আসা হয়েছিল কলকাতায় এবং তিনি কলকাতায় ছিলেন। তারপরে একেবারে যখন কলকাতায় তিনি প্রত্যেকে যখন এসে পৌঁছয়, তারপরে 30 তারিখে যে গুরুত্বপূর্ণ বৈঠক, সেই বৈঠকের পরেই এই খুনের যে একেবারে ব্লুপ্রিন্ট তৈরি করা, কিভাবে খুন করা হবে, কিভাবে দেহ লোপাট করা হবে, এই প্রত্যেকটি বিষয়। আর এই সেই নৃশংসভাবেই কিন্তু একেবারে তাকে খুন করা হয়েছে এবং প্রত্যেকটি ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে যে গোটা খুনের যে পরিকল্পনা, মোটিভ অর্থাৎ ব্লুপ্রিন্ট তৈরি করা হয়েছিল 2 মাস আগে থেকে। সেই কারণে এখান থেকে আরো একটা বিষয় আমি তোমার কাছ থেকে জানতে চাইবো, কারণ এই যে খুনের ঘটনা একের পর এক চাঞ্চল্যকর তথ্য এবং এক্সক্লুসিভ তথ্য নিউজ 18 বাংলার হাতেও এসেছে। আমাদের দর্শকদেরকেও একবার জানাবো যে এক রহস্যময়ীর নামও জড়িয়ে যাচ্ছে এই হত্যাকাণ্ডের সঙ্গে। খুনের সময় নাকি ফ্ল্যাটে ছিলেন তিনি, কি আপডেট পাওয়া যাচ্ছে অনুপের কাছ থেকেই জানবো। অনুপ, বাংলাদেশের সাংসদ খুনের ঘটনা নিউ টাউনে এবং একের পর এক তথ্য তুমি এতক্ষণ অবধি দর্শকদের জানাচ্ছিলে, যেগুলো হাড় হিম করা তথ্য। রহস্যময়ী সম্পর্কে কি জানা যাচ্ছে? বাংলাদেশের সাংসদ নিউ টাউনে খুনের ঘটনা, সেই খুনের ঘটনায় কিন্তু যখন সাংসদ এসে পৌঁছয়, তার আগেই কিন্তু একেবারে রহস্যময়ী মহিলার কথা কিন্তু উঠে আসছে, যে একেবারে জেলিস্ট্রি রহমান বলে এমনটাই কিন্তু তার নাম ইতিমধ্যেই উঠে এসছে এবং ইতিমধ্যেই সিআইডির কাছে তথ্য কিন্তু পৌঁছে গেছে। ফুটেজ সংগ্রহ করা হয়েছিল, ফুটেজেও কিন্তু সেই মহিলার একেবারে রহস্যময়ী মহিলা, তিনি যখন ঢুকছেন হোটেলে একেবারে আবাসনের মধ্যে, সেই ছবি একেবারে সিআইডির হাতে এসছে এবং এই যে রহস্যময়ী মহিলা গোটা যে খুনের দিন যে ঘটনা ঘটেছিল, সেখানে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। যে একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়, জিজ্ঞাসাবাদে কিন্তু এই জেলিস্ট্রি রহমানের নাম কিন্তু একেবারে সরাসরি উঠে এসেছিল। এই খুনের পিছনে কিন্তু তার সব থেকে একটা বড় ভূমিকা ছিল। যে অন্যতম মূল চক্র অর্থাৎ যে মূল চক্রী খুনের ফুল মাস্টার মাইন্ড বলা চলে, তিনি কিন্তু এই মহিলাকে নিয়ে এসছে, রহস্যময়ী মহিলাকে। এবং তিনি যখন খুন হয় অর্থাৎ সাংসদ যখন 13 তারিখে রাতের বেলা যখন তাকে খুন করা হয় শ্বাসরোধ করে, সেই সময় কিন্তু একেবারে তার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিল সেখানে। সেই কারণে তাকে জিজ্ঞাসাবাদ করতে হয় সিআইডি। যদিও যে ফুটেজ লক্ষ্য করা যাচ্ছে, এই জেলিস্ট্রি রহমান কিন্তু যখন বেরিয়ে যাচ্ছেন, সেই সঙ্গে আর একজন যুবক বেরিয়ে যাচ্ছে, তার শেষ লোকেশন কিন্তু বিভিন্ন জায়গা পেয়েছিল সিআইডির পক্ষ থেকে, কিন্তু এয়ারপোর্টের কাছে গিয়ে তার কিন্তু কোনো রকম ট্রেস পাওয়া যায়নি। সেক্ষেত্রে তিনি কোথায় গেলেন তাকেও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন, তার যেহেতু গুরুত্বপূর্ণ ভূমিকা বা রোল উঠে আসছে এখানে। সেই কারণে সিআইডির পক্ষ থেকে কিন্তু গোটা ইতিমধ্যে যাবতীয় বিষয় এবং এখান থেকে তো একটা প্রশ্ন খুব স্বাভাবিকভাবেই উঠছে। তুমি এতক্ষণ যেমনটা আপডেট দিচ্ছিলে আমাদের দর্শকদেরকে যে ব্লুপ্রিন্ট তৈরি করা হলো খুনের, তারপর সেখানে এক মহিলার নাম জড়ালো,
রহস্যময়ীর নাম জড়ানো, তারই পাশাপাশি জেহাদ যিনি কসাই, এই কসাইকে নিয়ে আসা হলো। কিন্তু প্রশ্নটা তো থেকেই যাচ্ছে যে দেহ খুন করা হলো, লোপাট করা হলো, টুকরো টুকরো করা হলো, কিন্তু এই দেহাংশগুলো গেল কোথায়? একেবারে একাধিক ব্যক্তিকেও সিআইডির পক্ষ থেকে জিজ্ঞাসাবাদ করা হয়। তার আগে গতকালকে কিন্তু উবের একজন ক্যাব চালক, তাকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হয়। সেই জিজ্ঞাসাবাদে কিন্তু শেষমেশ তিনি জানিয়েছিলেন যে ক্যাবে করে কিন্তু প্রথম দিন পরপর 3 দিন যে দেহ বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় পাচার করা হয়েছিল, প্রথম দিন কিন্তু যে ক্যাবে দেহ পাচার করা হয়েছিল, সেক্ষেত্রে কিন্তু ক্যাব চালকের থেকে তথ্য পায় একেবারে ভাঙড়ের যে কৃষ্ণমাটি এলাকা, সেখানে কিন্তু একটি জায়গায় তারা সেই দেহের একাংশ ফেলেছিল। এবং সেখানেই কিন্তু গতকাল রাতে এই খবর একেবারে যখনই সামনে আসে, তারপরে সিআইডির উচ্চপদস্থ আধিকারিক কোলেরহাট থানার পুলিশ তারা কিন্তু ঘটনাস্থলে পৌঁছয় এবং সেখানে গতকাল রাতে তল্লাশি করা হলেও কোনো কিছু অন্ধকার থাকার কারণে পাওয়া যায় না। কিন্তু আজকে দেখা গেল যে গতকাল সিদ্ধান্ত হয় যে ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম কিন্তু সেখানে পৌঁছবে, যেহেতু এখানেই যে দেহের একাংশ ফেলা হয়েছে এটা কিন্তু একেবারে সিআইডিও নিশ্চিত হয়েছে। সেই কারণে সেখানে কিন্তু যে বাগজোলা খাল, সেই বাগজোলা খালে কৃষ্ণমাটি, সেখানে ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম নামিয়ে কিন্তু আজকে তল্লাশি করা হবে। তার কারণ দেহ উদ্ধারে কিন্তু সিআইডির পক্ষ থেকে বলা হচ্ছিল কোথায় দেহ, এটা ধন্দে ছিল, কিন্তু সিআইডির পক্ষ থেকে বলা হচ্ছে যখন এই ক্যাব চালক এই সন্ধান দিয়েছিল এবং তারাও নিশ্চিত যে এখানে কিন্তু দেহের একাংশ ফেলা হয়েছে, সেই কারণেই আজকে কিছুক্ষণের মধ্যে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম তারা কিন্তু সেখানেই তল্লাশি অভিযান শুরু করবে। বেশ অরূপ, অবশ্যই নজর থাকবে, কারণ সাংসদের দেহাংশের খোঁজে তল্লাশি নিউ টাউন থানায় ডিএমজির টিম। আর এবার নজর রাখবো অর্জুন সিং, তিনি খুনের হুমকি পেয়েছেন, ফোনে খুনের হুমকি, এমনটাই দাবি অর্জুন সিং এর তরফ থেকে। আপনাদের জানিয়ে রাখি, অর্জুন সিংকে খুনের হুমকি, গতকাল খুনের হুমকি, এবং যে আপডেট পাওয়া যাচ্ছে ফোনে তিনি এই খুনের হুমকি পেয়েছেন। ব্যারাকপুরের বিজেপি প্রার্থীকে গতকাল এই হুমকি দেওয়া হয়। কাদের তরফ থেকে এই হুমকি এলো, কারা এই ফোন করলেন, কি জানা যাচ্ছে, আরো বিস্তারিত জানার চেষ্টা করব। অরুণ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অরুণ, ঠিক কি জানা যাচ্ছে, গতকাল কারা ফোন করলো, কিছু জানা যাচ্ছে? আর অর্জুন সিং তিনি বা কি অভিযোগ করছেন? তার ফোনে একটা ফোন আসে, তাকে বলা হয় আপনাকে প্রাণে মেরে ফেলবো। এই হুমকি পাওয়ার পর কিন্তু অর্জুন সিং সাথে সাথে সতর্ক হওয়ার ব্যবস্থা করেন। তিনি তার ফোন রেকর্ড থেকে যখন ফোনটি রেকর্ড করা দিয়ে সাথে সাথে ডিলিট করে দেওয়া হয়, কিন্তু অর্জুন সিং সাথে সাথে সেই ফোনটিকে অন্য একটি ফোনে ট্রান্সফার করায় তিনি সেই নাম্বারটা তিনি পেয়ে যান এবং তিনি জানতে পারেন এই ব্যক্তি যে ফোন করেছিল সেই এলাকারই ছেলে এবং ড্রাগ মাফিয়ার কাজের সঙ্গে সে যুক্ত। তার নাম অভিষেক, তার নাম সে তখন বিভিন্নভাবে তাকে ফোন করে, তার নাম নিকেতন বর্মা, ডাক নাম ছোট্টু। সে এই ফোন থেকে ফোন করেছিল। এরপর কিন্তু ফোন নম্বরটি তিনি পুলিশকে দেন, কিন্তু পুলিশ কিন্তু কোনো রকম ব্যবস্থা নেয়নি। তিনি ফোন দেখে তার ছবিও তিনি উদ্ধার করে ফেলেন। এরপর তিনি বিষয়টা নির্বাচন কমিশনারকে এবং দলকে তিনি জানিয়েছেন তার এই হুমকির কথা। ফলে এই নিয়ে কিন্তু তিনি বলছেন আমি চিন্তিত নই, এরকম অনেক ঝড়ঝাপটা আমার কাছে এসছে, অনেক ফোন আসছে, কিন্তু কে বা ফোন করলো বলুন, এর পেছনে কোনো বড় মাথা আছে বলে তিনি কিন্তু দাবি করেন। বেশ অরুণ, পুলিশ তো কিছু করেনি, সকাল থেকে আমি লেগে লেগে বের করেছি কি এর ঘটনা পিছনে কি আছে। করতে করতে পাওয়া গেল কালাবাবু যে ড্রাগ বিক্রি করে এখানে, তার সঙ্গে ড্রাগ বিক্রি করে। খোঁজ নিচ্ছি, পুলিশ ধরবে কি না ধরবে আমি ঠিক ধরে নেব। আর ধুর এইসব লোকের কথায় এত কান দেখে, একটা ফর্মাল কমপ্লেন করতে হয় সেটা করে দিচ্ছি, আবার এইসব লোক আমাকে গুলি মারার সাহস পাবে? সে কমপ্লেন করতে হবে বাই নেচার, একটা কমপ্লেন প্রোটোকল একটা করতে। আর এবার আমরা একটু বসিরহাটের দিকে নজর রাখবো, কারণ ভোটের আগে বসিরহাট উত্তপ্ত হয়ে উঠেছে। বিজেপি কর্মীদের মারধর করা হয়েছে এমনটা অভিযোগ উঠে আসছে, আর এই মারধরের ঘটনায় 3 বিজেপি কর্মী আহত হওয়ারও খবর পাওয়া যাচ্ছে। অনুপম আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অনুপম, কি কারণে এই বসিরহাট উত্তপ্ত হয়ে উঠলো, ঘটনার সূত্রপাত ঠিক কোন জায়গায়, কি অভিযোগ? দেখো, গতকাল রাতে 3 বিজেপি কর্মী সমর্থককে তারা দলীয় পতাকা লাগাচ্ছিল, তখন কিছু দুষ্কৃতীরা এসে তাদের উপরে হামলা করে, তাদেরকে মারধর করে, বিজেপির পতাকা ছিঁড়ে দেয় এবং যারা আহত বিজেপি কর্মী সমর্থক এবং বিজেপির পক্ষ থেকে কিন্তু এলাকার যে বসিরহাট পৌরসভার যে 15 নম্বর ওয়ার্ডের যে তৃণমূলের যে নেতা বাদল মিত্র, তার দিকেই কিন্তু আঙুল তুলছে যে তার নেতৃত্বে এই ঘটনা ঘটেছে। এই বাদল মিত্র হচ্ছে বসিরহাট পৌরসভার চেয়ারম্যান অদিতি মিত্রর স্বামী। এই বাদল মিত্রের বিরুদ্ধে কিন্তু অভিযোগ তুলছে
যে তার নেতৃত্বেই মারধর করা হয়েছে এবং দুজন বিজেপি কর্মী আশঙ্কাজনক অবস্থায় বসিরহাট হাসপাতালে চিকিৎসাধীন। কিন্তু তৃণমূলের পক্ষ থেকে কিন্তু এই ঘটনা কিন্তু একদম অস্বীকার করা হয়েছে। তৃণমূলের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে, বাদল মিত্র এবং তৃণমূলকে কালিমালিপ্ত করার জন্যই ভোটের আগে বিজেপি ষড়যন্ত্র করে এই ঘটনা ঘটিয়েছে। বেশ, ওয়ার্ডে আমরা বিজেপি ফ্ল্যাগ টাঙাচ্ছিলাম। টাঙাতে গিয়ে বাদল মিত্র এবং বাদল মিত্রের সব ছেলেপেলে গুন্ডা বাহিনী সব এসেছিল। বিকির সঙ্গে বিকি সময় ছিল সবাই ছিল, এসে গাড়ি থেকে বার করে নামিয়ে এনে খুব মারধর করলো আমাকে। এই পরিস্থিতিতে আমরা থানায় এসে একটা কমপ্লেন করার জন্য। বসিরহাটের 15 নম্বর ওয়ার্ডে আমাদের দুটি ছেলে কর্মী তারা ফ্ল্যাগ টানাচ্ছিল, আর তৃণমূলের আর বাদলের নেতৃত্বে ভিকি বলে একটি ছেলে ওই মারধর করে এবং তারপরে আমাদের মণ্ডল সভাপতি এবং কয়েকজন কর্মীরা গিয়ে ওকে নিয়ে এসে থানায় যখন আর এফআইআর করতে যায়, তাদেরকে আবার টার্গেট করে 40-50 জন এবং তাদের মেশিনপত্র সহ আর তাদেরকে অ্যাটাক করে এবং বেধড়ক মারধর করে আরও 2-3 জনকে। তাদেরকে যারা বাঁচাতে যায় তাদেরকেও মারে। এগুলো যথেষ্ট ধিক্কারজনক এবং নিন্দনীয়। এর ফল ভালো হয় না, ভালো হবে না। যে কোনো হিংসার ঘটনাই আমরা অনভিপ্রেত বলে মনে করি। তবে এটাও সত্য যে গত কয়েকদিন ধরে ভারতীয় জনতা পার্টি বসিরহাট শহরে উস্কানি, বিভাজন এবং বিদ্বেষের রাজনীতি তারা ইনভলভড আছে। হয়তো সামান্য কিছু ঘটনা হয়েছে এবং বাদল মিত্র দায়িত্বশীল নেতৃত্ব হয়তো তাকে কালিমালিপ্ত করার জন্যই এটা বিজেপির একটা ষড়যন্ত্র বলেই আমরা মনে করছি। আর নজর রাখতে হচ্ছে এই মুহূর্তে যে ব্রেকিং এর দিকে। কাজের দিনে মেট্রো বিভ্রাট, গতকালও মেট্রো বিভ্রাট হয়েছিল এবং আজ আবারও মেট্রো বিভ্রাট বলে খবর পাওয়া যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখার চেষ্টা করি। খুব স্বাভাবিকভাবে যারা নিত্যযাত্রী, যারা মেট্রোয় যাতায়াত করেন, তাদের সমস্যায় পড়তেই হচ্ছে। একদিকে অফিস টাইম এবং সকালবেলায় কাজের দিনে মেট্রো বিভ্রাটের খবর সামনে আসছে। আর মেট্রো বিভ্রাটে স্বাভাবিকভাবে মানুষজন, যারা যাত্রীরা রয়েছেন, তাদের সমস্যায় পড়তে হচ্ছে। সিগন্যালের সমস্যা এমনটাই জানা যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখার চেষ্টা করি আরো একবার। একটা কাজের দিন, ব্যস্ততম দিন, আর সেই কাজের দিনেই মেট্রো বিভ্রাটের খবর পাওয়া যাচ্ছে। সিগন্যালের সমস্যা, শ্যামবাজারে মেট্রো সিগন্যালিং এর সমস্যা, আর সিগন্যাল বিভ্রাটে ব্যাহত মেট্রো পরিষেবা। রাজ্য পুলিশের আস্থা শিলিগুড়ি রামকৃষ্ণ মিশনের। সহমত রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ মহারাজও। জলপাইগুড়ি রামকৃষ্ণ মঠ ও মিশনের সেক্রেটারি জানিয়েছেন, বিতর্কিত জমিতে দ্রুত কাজ শুরু হবে। জমি বিবাদে রামকৃষ্ণ মিশনে হামলার অভিযোগ। ইতিমধ্যেই 5 জনকে গ্রেফতার করেছে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট। এবার রাজ্যের পুলিশে আস্থা প্রকাশ করল রামকৃষ্ণ মিশন। প্রশাসন সিট গঠন করেছে, ওরা শিলিগুড়িতে পৌঁছেছেন, নানা রকম তদন্ত ইত্যাদি চলছে। যেহেতু ব্যাপারটা সাবজুডিস, আমি বেশি কিছু এই সম্পর্কে বলতে চাইব না, কিন্তু আমার মনে হচ্ছে প্রশাসন ইজ মুভিং ইন রাইট ডিরেকশন। শিলিগুড়ির সেবক রোডে প্রায় 97 কাঠার এই জমি নিয়ে বিবাদ। গত রবিবার রাতে শিলিগুড়ির রামকৃষ্ণ মিশনে হামলা হয় বলে অভিযোগ। এদিন সেখানে যান জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনের সেক্রেটারি মহারাজ। পরিদর্শনের পর পুলিশে আস্থা প্রকাশ করেন স্বামী শিবা প্রেমানন্দ। হ্যান্ডিং ওভার করেছে, তো এখন আমাদের যে জিনিসপত্রগুলি ছিল আমরা মিলিয়ে দেখব। ওদেরকে তো লিগালি যা অ্যাকশন নেওয়ার আছে নিতে বলেছি, ডেফিনেটলি আমরা আশা করব ওরা নেবে। দেখুন, ওদের তো লিগাল একটা প্রসেস আছে, আমরা ওয়েট করব, ডেফিনেটলি এটা আউটকাম আসবে। এর আগে রামকৃষ্ণ মিশন অভিযোগ করে, রবিবার ভোর রাতে 10 থেকে 12 জন দুষ্কৃতী নিয়ে হামলা চালান শিলিগুড়ির বাসিন্দা প্রদীপ রায়। ভয় দেখানোর পাশাপাশি রামকৃষ্ণ মিশনের আবাসিকদের মারধর করা হয়। তদন্তে নেমে 5 জনকে গ্রেপ্তার করে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট। এবার সেই জমিতে দ্রুত কাজ শুরুর কথা বললেন জলপাইগুড়ি রামকৃষ্ণ মঠ ও মিশনের সেক্রেটারি। রাজ্যের পুলিশে আস্থাও প্রকাশ করেন তিনি। সহমত প্রকাশ করেছেন মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ মহারাজও। প্রশাসন সিট গঠন করেছে, ওরা শিলিগুড়িতে পৌঁছেছেন,
নানা রকম তদন্ত ইত্যাদি চলছে। যেহেতু ব্যাপারটা সাবজুডিস, আমি বেশি কিছু এই সম্পর্কে বলতে চাইব না, কিন্তু আমার মনে হচ্ছে প্রশাসন ইজ মুভিং ইন রাইট ডিরেকশন। নিউজ 18 বাংলা। হিরণের ডিগ্রি জাল দাবি আম আদমি পার্টির, এ নিয়ে খোঁচা দিয়েছেন দেব, পাল্টা সরব হিরণ। আমি ডক্টর হিরণময় চট্টোপাধ্যায়, উনি আমার অফিসিয়াল সেক্রেটারি। বিজেপির বিধায়ক লোকসভা ভোটের প্রার্থী পুলিশের সামনে হুঙ্কার, তুলে ধরেন নিজের ডিগ্রির কথা। সেই ডিগ্রি নিয়ে প্রশ্ন তুলেছে আম আদমি পার্টি। তাদের দাবি কমিশনে তারা নালিশও করেছে। খড়গপুরের থেকে আমরা জানতে চাই যে উনি কোন ডিপার্টমেন্ট থেকে রিসার্চ স্কলার করছেন। স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যে এরকম কোনো ইনফরমেশন ওদের কাছে নেই যে উনি কিভাবে অ্যাসোসিয়েট আছেন। হি ইজ নিদার আ রিসার্চ অ্যাসোসিয়েট নর সায়েন্টিস্ট নর স্টাফ নর ইন এনি আদার ক্যাটাগরি অ্যাজ পার ইনস্টিটিউট রুলস অ্যান্ড রেগুলেশন। যিনি নিজের এফিডেভিটে এটা লিখছেন যে পোস্ট পিএইচডি রিসার্চ ফেলো অ্যাট আইআইটি খড়গপুর, সেইটা কি করে সত্যি হতে পারে? তো এইটার বিরুদ্ধেই আজকে সকালবেলা আমরা নির্বাচন কমিশনের দফতরে গিয়ে লিখিত অভিযোগপত্র জমা দিয়েছি। আমি ডক্টর হিরণময় চট্টোপাধ্যায়। ডক্টর বিতর্ক সামনে আসতেই আসরে তৃণমূল। খড়গপুরে হিরণের প্রচারের ফ্লেক্স থেকে ডক্টর অংশে চুন লাগিয়ে দেন তৃণমূল কর্মীরা। ঘাটালের বিজেপি প্রার্থী হিরণকে খোঁচা দিতে ছাড়েননি তার প্রতিপক্ষ দেব। যদি হয় তাহলে যে প্রথম থেকে জ্বালিয়েই সে কি করবে ঘাটাল মানুষের জেতার পর, এই সম্ভাবনাটা একদমই কম। মিথ্যেভাবে নিজেকে দেখাচ্ছে কত বড় বা ডক্টরেট, বা যারা অ্যাকচুয়ালি রিসার্চ করে পড়াশুনো করে যে পিএইচডি করে তাদের জন্য তো ডেফিনেটলি এটা অপমান। তুমি কি ইলেকশন কমিশনে যাচ্ছ? নেই, আমার কাছে অত টাইম নেই ভাই। আর আমি আর হিরণকে নিয়ে মাথা ব্যথা করতে চাইছি না। প্রথমবার বললাম, আমি কোথাও লিখিনি যে আমি পিএইচডি ফ্রম আইআইটি খড়গপুর। সব জায়গায় লিখেছি যে পোস্ট পিএইচডি রিসার্চার অ্যাট আইআইটি খড়গপুরের মানেটা একটুখানি বলতে বলবেন, যে মানেটা কি আদৌ বুঝেছে? পড়াশোনা না জানলে একটা মাধ্যমিক পাস ছেলে যে উচ্চ মাধ্যমিকটাও পাস করেনি, তার টুইট পড়ে আপনারা আমাকে প্রশ্ন করছেন। নিউজ 18 বাংলা। শুভেন্দুর নিশানায় দেব, ঘোষণা মতোই বৃহস্পতিবার দেবের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় সরব শুভেন্দু অধিকারী। পাল্টা জবাব দিতে দেরি করেননি ঘাটালের তৃণমূল প্রার্থী দেব। ঘাটালের যে হিরো, তাকে জিরো করব হিরণকে দিয়ে। 23 তারিখ সকালবেলা এমন জিনিস আমি ছাড়বো ঘাটালের প্রার্থীর সম্পর্কে, আর ঘর থেকে ওই দিন বেরাবেন। শনিবার হুঙ্কার, বৃহস্পতিবার সোশ্যালে সরব। সোশ্যাল মিডিয়ায় দেবকে নিশানা শুভেন্দু অধিকারীর। এক্স হ্যান্ডেলে পোস্ট করে তার দাবি, গরু পাচার মামলায় ধৃত এনামুল হকের সংস্থান থেকে টাকা নিয়েছেন দেব। দেখুন, এই কথাটা আমি 2 থেকে 2.5 বছর ধরে বলে আসছিলাম যে এই মানুষটির মুখ এবং মুখোশ পুরোপুরি আলাদা। এই মানুষটি যা বলেন তার ঠিক উল্টোটা করেন। ইনি বলেছিলেন যে এনামুল হককে তিনি নাকি চেনেন না, এনামুল হক কে তিনি জানেন না, টাকা নেওয়া তো দূরের কথা। এবং আমাকে ওপেন চ্যালেঞ্জ করেছিলেন আপনাদের সবার সামনে যে যদি আমি প্রমাণ করতে পারি যে উনি টাকা নিয়েছেন এনামুল হকের কাছ থেকে, তাহলে উনি সিনেমা ছেড়ে দেবেন, আর যদি প্রমাণ করতে না পারি তাহলে আমাকে রাজনীতি ছাড়তে হবে। আজকে উনি বলুন উনি কি করবেন। পাল্টা জবাব দিতে দেরি করেননি দেব, সুর ছড়িয়েছেন সোশ্যাল মিডিয়ায়। শুভেন্দু এবং হিরণকে একযোগে নিশানা করেছেন। এক্স হ্যান্ডেলে হিরণের পোস্টারের ছবি দিয়ে লিখেছেন, ও শুভেন্দুদা, তুমি নাকি কোথায় মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছো? হিরণের পাল্লায় পড়ে তোমাকে তো কাউন্সিলরে নামিয়ে দিচ্ছে। ভালোবাসি বলে বললাম, আমিও জানি তুমি আমাকে ভালোবাসো। আর রইল কথা গরু চুরির টাকা, তোমার কোলের ছেলে হিরো হিরণ, সেও পিন্টু মণ্ডলের থেকে টাকা নিয়েছেন। তাহলে উনিও কি গরু চোর? শুভেচ্ছা দুজনকেই। আরেকটা কথা, আমার ভদ্রতা কিন্তু আমার দুর্বলতা নয়। ভীষণ বোকা বোকা একটা পোস্ট। এই তথ্যগুলো শুধু ইডি, সিবিআই এবং হাইকোর্টের কাছে ছিল। এইটা শুভেন্দুদা কি করে পেল? আজ অবধি চুপ ছিলাম গরু চুরি নিয়ে। আজ যেহেতু ডকুমেন্টস বেরিয়ে গেছে তো আমি বলতেই পারি। পিন্টু মণ্ডলের সাথে হিরণ আমাদের 2013, এই যে পেপারটা আছে আমাদের 2013 কাটিংটা, তাহলে তো উনিও গরু চোর, কারণ উনিও পিন্টু মণ্ডলের সঙ্গে কাজ করেছেন, পিন্টু মণ্ডলের সঙ্গে টাকা নিয়েছেন, তাহলে উনিও গরু চোর। এই মানুষটা কত বড় মিথ্যেবাদী, এই মানুষটা কত দুর্নীতিগ্রস্ত। আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে দেব ভেঞ্চার্স এন্টারটেনমেন্ট কি ভেঞ্চার্স প্রাইভেট লিমিটেড, সেখানে এনামুল হকের কোম্পানি আরণ্যক ট্রেডার্স থেকে 25 লাখ দুটো টাকা ঢুকেছে, এবং এটা ওনার নিজের ব্যালেন্স শিট।
এখানেই শেষ হয়নি। এরপর দেব নিজের এক্স হ্যান্ডেলে নিজের ব্যালেন্স শিট পোস্ট করেন, হিরণকে কটাক্ষও করেন। যে 50 লাখ টাকা দেখাচ্ছে একটা ট্রান্সফার হয়েছে, আমরা 8-9 মাসের মধ্যে সেই টাকাটা ওই আর্নব ট্রেডার্সকে আমরা ফেরত দিয়ে দিয়েছি। এত একটা হাওয়া গরম করা হলো 3 দিন ধরে, কি বিশাল কিছু আসবে, বিশাল কিছু আসবে, এবং এই ধমকানো চমকানো ব্ল্যাকমেলিং এর যে রাজনীতি, আমার মনে হয় এটা দুঃখজনক। যে কারণে উনি বলছিলেন যে আমি তো টাকাটা ফেরত দিয়ে দিয়েছি, কারণ টাকা নিয়েছিলেন, টাকা ফেরত দিয়েছেন। আর এতদিন ধরে বলছিলেন যে আপনি কাউকে চেনেন না। আর এনামুল যিনি আছেন এখন তিহার জেলে, তার ডায়েরির পাতা এগুলো, যে কবে কাকে কি দিয়েছে, কাকে মোবাইল দিয়েছে, যে কে সত্য কথা বলছিল, কে অধর্মের সঙ্গে আছে, এটা বাংলার মানুষের উপরে ছেড়ে দিলাম। নিউজ 18 বাংলা।